আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিল আপিল বিভাগ। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 7 দিনের রিমান্ডে। অন্তর্বর্তী সরকারের সেফ এক্সিট নিয়ে আশঙ্কা অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। পরবর্তী সরকার সব সংস্কারের বৈধতা দেবে কিনা সংশয়। হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির আপোষহীন ভূমিকায় দেশ স্বৈরাচার মুক্ত মন্তব্য রিজভির। জুলাই অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র দলেরই 142 নেতাকর্মী। রাজধানী জুড়ে গোয়েন্দা নজরদারি ও র্যাব পুলিশের টহল জোরদার। গুলশানে চাঁদাবাজির ঘটনায় রিয়াদের বাসা থেকে সোয়া 2 কোটি টাকার চেক উদ্ধার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ মোবারকের করা আপিল মঞ্জুর করে এই রায় দেন। মোবারক হোসেন 2012 সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। একটিতে মৃত্যুদণ্ড এবং অপরটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। বাকি 3টি অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। ৭১ মোবারক ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বলে উল্লেখ করা হয় মৃত্যুদণ্ডের রায়ে। পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে মোবারক হোসেন আপিল করেন। চলতি বছর 8 জুলাই সেই আপিলের শুনানি শুরু হয়। দুইটা চার্জ ছিল তার। চার্জ 1 কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন অফ 33 পারসনস এন্ড কিলিং দেম, সেন্টেন্স ছিল ডেথ সেন্টেন্স। আর 3 নম্বর চার্জ যেটা ছিল আব্দুল খালেক, তাকে খুন করার জন্য সেই চার্জ ছিল। তো এই চার্জটাতে আপনার সেন্টেন্স ছিল লাইফ। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে 2টা চার্জ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। মামলাটাই দুর্বল ছিল এই জন্য যে ডিউরিং ইনভেস্টিগেশন আপনার যথাযথভাবে এভিডেন্স কালেক্ট করা হয় নাই। এটা দিয়ে একটা মানুষের মৃত্যুদণ্ড তো দূরের কথা, মানে দোষী সাব্যস্ত করা যায় না। আমাদের জানা মতে আর কোনো মামলা নেই। সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। খায়রুল হককে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ ইন্সপেক্টর খালেক মিয়া। এদিন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। জাল রায় তৈরির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় এ.বি.এম. খায়রুল হকের বিরুদ্ধে এই মামলা করা হয়। এর আগে 24 জুলাই ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। পরে ওই দিন সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার কিশোর আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে কারাগারে পাঠায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত। সিলেটের বিশ্বনাথ স্কুল ছাত্র সুমেল আহমেদ হত্যা মামলায় 8 জনের ফাঁসি ও 7 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া এই মামলায় আরও 17 জনকে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায় 2021 সালের 1 মে জমি থেকে রাস্তার মাটি তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিশ্বনাথের চাউলধনী হাওরে গুলি করে হত্যা করা হয় সুমেলকে। এ ঘটনায় সুমেলের বাবা, চাচা সহ আরও 5 জন গুলিবিদ্ধ হন। পরে সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় 32 জনকে আসামি করে মামলা দায়ের করেন। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি পর্যালোচনার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল 11টায় তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভা হয়। এতে এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা, বাণিজ্য সুবিধার স্থায়িত্ব, বৈদেশিক সহায়তা ও বিনিয়োগ আকর্ষণের বিষয় সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অন্তর্বর্তী সরকারের সব সংস্কার নির্বাচিত সরকার বৈধতা দেবে কিনা তা নিয়ে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সতর্ক করেছেন, এই সরকারের সেফ এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে হাত দেওয়ার আগে সরকারের সক্ষমতা নিয়ে আরও ভাবা উচিত ছিল। রাজধানীর গুলশানে ডেমোক্রেসি ডায়াস আয়োজিত সেমিনারে ডক্টর দেবপ্রিয় এসব কথা বলেন। এ সময় সাংবাদিক সোহরাব হাসান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার মব নিয়ন্ত্রণ করতে পারেনি। তৃণমূলে বিএনপি, জামায়াত, এনসিপি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। আরেক সাংবাদিক মাসুদ কামাল সরকারের সমালোচনা করে বলেন, ফেব্রুয়ারি 9 অক্টোবরে নির্বাচিত দেয়া উচিত। সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল উল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেন, চট্টগ্রাম আর এনজিও প্রীতির কারণে অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ করতে পারছে না। যদি ভালো সাংসদ না থাকেন তাহলে আউট অফ 300 এর মধ্যে আমরা ভালো সরকারও গঠন করতে পারবো না। তো এই ক্ষেত্রে আপনার জনগণের চাওয়ার চেয়েও এখানে আপনার দল এবং দলের যে সুপ্রিমো তার চাওয়াটা অনেক বেশি প্রাধান্য পাবে এবং এটা ডেমোক্রেসির জন্য নিঃসন্দেহে খুব ভালো দিক না। ফেসটা এই সরকারে দেখতে পেয়েছিলেন, যেহেতু ডেমোক্রেসি নেই, যেহেতু ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই এটা রিয়েলাইজ করছে যে কোনোভাবেও এই সরকার বেশি প্রলম্বিত হলে, বেশি দিন থাকলে তাহলে বাংলাদেশের ইকোনমিক অবস্থা একদমই ভালো থাকবে না। আমি মনে করি যে এই সরকার, অন্তর্বর্তী সরকারের যে মেয়াদটা, এটা এক একটা দেশের পার্সপেক্টিভের উপর এক একটা দেশে নির্ভর করে। বাংলাদেশের পার্সপেক্টিভে আমি মনে করি আরো অনেক আগেই জনগণের সরকার করে ফেলা উচিত ছিল বা সেই পথে যাওয়া উচিত ছিল। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির আপোষহীন ভূমিকায় দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র দলেরই 142 নেতাকর্মী, এমন দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ছাত্র বিষয়ের সম্পাদক সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় মিলাদ ও মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। এর আগে সেখানে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা জাতীয় নাগরিক পার্টির অনুরোধে 3 আগস্ট শহীদ মিনারের পরিবর্তে শাহবাগে সমাবেশ করার ঘোষণা দেন। উদার সহনশীল রাজনৈতিক দল হিসেবে এমন সিদ্ধান্ত বলে জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গৃহীত করেছে। 142 জন ছেলে মাত্র এক মাসের মধ্যে যারা নিজেদের জীবন উৎসর্গ করতে পারে সেই সংগঠনকে দমিয়ে রাখা, তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা, তাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া, তাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে কোনো লাভ হবে না। সামনে হয়তো নানা ধরনের আমাদের চক্রান্ত এবং ষড়যন্ত্রের গভীর খাত তৈরি হতে পারে, কিন্তু আমার বিশ্বাস সেই খাত হাত ধরে পার করে দেওয়ার মতো তারুণ্যের শক্তি নিহিত আছে জাতীয়তাবাদী ছাত্রদলে। আগের চেয়ে গত বছরে আয় ব্যয় বেড়েছে জাতীয় পার্টির। নির্বাচন কমিশনে দেয়া 2024 সালের আয় ব্যয়ের প্রতিবেদনে দেখা গেছে দলটি আয় করেছে 2,64,38,938 টাকা আর ব্যয় করেছে 1,79,88,044 টাকা। জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদের কাছে 2024 সালের আয় ব্যয়ের রিপোর্ট জমা দেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে রাজধানী জুড়ে গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়িয়েছে র্যাব পুলিশ। একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই শঙ্কা থেকে এইসব পদক্ষেপ বলে জানালেন ডিএমপির ডিসি মিডিয়া
তালেবুর রহমান। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারকৃত সমন্বয়ক রিয়াদের নাখালপাড়ার বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্ট। ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের 50টি থানায় গেল 6 মাসের হিসাব অনুযায়ী গড়ে প্রতি মাসে 20টি খুন, 5টি ডাকাতি, 46টি ছিনতাই এবং 70টি চাঁদাবাজির অভিযোগ দায়ের হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এই পরিসংখ্যান থেকে স্পষ্ট। আপনারা জানেন, বিভিন্ন অভিযোগে গেল 24 ঘন্টায় মহানগরী থেকেই গ্রেফতার করা হয়েছে 186 অপরাধীকে। গত 6 মাসের পরিসংখ্যান আমরা দেখছি ডিএমপিতে গড়ে প্রায় প্রতি মাসে 70টির মতো চাঁদাবাজির ঘটনা রেকর্ড করা হয়। জানুয়ারি 2025 থেকে জুন 2025 পর্যন্ত এই সময়ে ঢাকা মহানগরের 50টা থানায় 33টি ডাকাতি, 248টি ছিনতাই, 121টি খুন এবং 1068টি চুরির মামলা রেকর্ড করা হয়। পরিস্থিতি বিবেচনায় মহানগরী জুড়ে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি 66টি চেকপোস্ট, কয়েকশো টহল টিম কাজ করছে। কেউ যাতে বিশৃঙ্খলা ও নাশকতা করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আমরা যে কোনো সময় সতর্ক রয়েছি, যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। এই ক্ষেত্রে যদি কেউ আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করে সেটা আমরা অবশ্যই আইনানুগভাবে মোকাবেলা করব। এর বাইরে আমাদের যে গোয়েন্দা তথ্য যেগুলো থাকে সেগুলো কাজে লাগিয়ে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করছি। তিনি আরও বলেন, থানায় সালিশ করার সুযোগ নেই, দেন দরবারের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারকৃত রিয়াদের রাজধানীর নাখালপাড়া বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত 4টি চেক ট্রেড জোন নামের একটি প্রতিষ্ঠানের। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সোহাগ হত্যা মামলায় গ্রেফতারকৃত 12 জনের মধ্যে 9 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনে পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ওয়াশিংটন ডিসি থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে মঙ্গলবারের বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কমানোর সবুজ সংকেত পাওয়া গেছে। বাণিজ্য সচিব আরও বলেন, শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় দুপুর 12:30টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়, বিকেল 5:30টা পর্যন্ত চলে। 3 দিনের আলোচনা আগামীকাল বৃহস্পতিবার শেষ হওয়ার কথা রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে হঠাৎ বেড়েছে তিস্তা নদীর পানি। গতরাত থেকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে সকালে পানি কিছুটা কমে বিপদসীমা বরাবর অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বাড়তে থাকায় ব্যারেজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এ অবস্থায় নদী পাড়ের মানুষজন উৎকণ্ঠায় সময় পার করছেন। তিস্তার পানি বৃদ্ধিতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকার নিচু জমি ও চাষাবাদের জমি তলিয়ে গেছে। রাতে পানির তোড়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনি এলাকার কাঁচা রাস্তা ভেঙে গেছে। এছাড়া নদী তীরবর্তী অঞ্চলগুলোতে পানি ঢুকছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানায়, আগামী 24 ঘন্টায় পানির স্তর স্থিতিশীল থেকে পরবর্তীতে তা কমে যেতে পারে। অবৈধ দখল আর দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার পুরাতন গোমতী নদী। পুরো নদীটি কুচুরিপানা, দূষিত পানি আর আবর্জনায় সয়লাব। নদীর 2 তীরে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় সরু হয়ে গেছে পানির গতিপথ। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, নদী সংস্কার, খনন, সেতু তৈরি আর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে একনেকে প্রকল্প পাশ হয়েছে। দ্রুতই পুরনো রূপ ফিরে পাবে নদীটি। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, আর জানাচ্ছেন মিজান শাহজাহান। ময়লা আবর্জনার স্তূপে হারিয়ে যেতে বসেছে এক সময়ের খরস্রোতা গোমতী নদী। দখল হয়ে গেছে নদীর 2 তীর, গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এভাবে যে চতুর্দিক থেকে যেভাবে ময়লা আবর্জনা ফেলাইয়া পরিবেশ একদম দূষণীয় করে ফেলতেছে, এটাতে তো এলাকাবাসীর মানে ভীষণ সমস্যা হইতেছে, বুঝলেন? দুর্গন্ধ থাকে যায় না, কিন্তু কারা বলবো
যাকে বলা হচ্ছে তারা তো সবাই ওই সকালে একরকম বিকালে আর রকম। নদীটি সংস্কারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। সমস্যা কিন্তু আপনার হচ্ছে এই যে জল আইসা থাকে, বৃষ্টি আইলে 1 ঘন্টা বৃষ্টি হইলে সারা শহর জলযোগটা, ড্রেনেজ সিস্টেম তো থাকতে হবে। নদী রক্ষা, সৌন্দর্য বর্ধন, সেতু নির্মাণ আর খনন কাজের জন্য একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তা। পুরাতন গোমতী নদী হাতির জেলার আদলে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রায় 198 কোটি টাকা ব্যয়ে একটা প্রজেক্ট আমাদের চলমান রয়েছে, আর এটা হচ্ছে 2025 সালের শেষ নাগাদ, যদিও মেয়াদটা পরবর্তীতে আরো বাড়বে, শেষ নাগাদ এটা বাস্তবায়ন শুরু হবে। খনন ও সংস্কার করে নদীটিকে বাঁচানোর তাগিদ এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মানিকগঞ্জে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ ও ফল মেলা। মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর রবিয়া নূর আহমেদ ও সহকারী বন কর্মকর্তা ব্রজগোপাল রাজবংশী এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আয়োজনে মেলায় 15টি স্টল রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার পূর্বাঞ্চলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির কুরিল দ্বীপপুঞ্জ ও জাপানের পূর্ব উপকূলে আঘাত এনেছে সুনামি। এতে জলোচ্ছ্বাসের পানিতে ডুবে গেছে বন্দর নগরী সেভেরো-কুলিরংস। 2000 স্থানীয় বাসিন্দার অবস্থান এখনও অনিশ্চিত। এছাড়া জাপানের হোক্কাইডো দ্বীপে আঘাত হেনেছে 10 ফুট উচ্চ জলোচ্ছ্বাস। এছাড়া যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই দ্বীপ, পাপুয়া অঞ্চল, ফিলিপিন্স, চীন, তাইওয়ান, এমনকি পেরু এবং ইকুয়েডর উপকূলীয় অঞ্চলেও জারি করা হয়েছে সুনামির সতর্কতা। সুনামিতে জলোচ্ছ্বাসের উচ্চতা 13 ফুট ছড়ানোর আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পের কারণে রাশিয়ার কামচাটকা অঞ্চলের ধসে পড়েছে কয়েকটি ভবন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা শুরুতে ভূমিকম্পের মাত্রা ছিল 8, পরবর্তীতে 8.7 করলেও আবারও তা সংশোধন করে 8.8 বলে উল্লেখ করে। এবার খেলার খবর। এখনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের জন্য তামিম ইকবাল প্রস্তুত নন বলে জানিয়েছেন তার ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসর নিয়ে কার্যক্রম শুরু করেছে বিসিবি। এর প্রেক্ষিতে গত 2 আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য তামিম ইকবালের খেলা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। তবে ডালিম জানান, বিপিএল বা সেমিফাইনাল, ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়ার মতো অবস্থা নেই জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। বিপিএল এ টানা 2 মৌসুমের শিরোপা জিতে আলোচনায় আসা তামিম ডিপিএল এর সময় বিকেএসপিতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকেই ক্রিকেটের বাইরে আছেন তিনি। আসলে এখন খেলার সম্ভাবনা আমি বলবো যে মানে ফান অ্যাক্টিভিটিস বা এন্টারটেইনমেন্টের জন্য ঠিক আছে, বাট মানে যেটা কম্পিটিশন রিলেটেড, যেগুলো হাই ভোল্টেজের গেমগুলো লাইক বিপিএল, ফাইনাল, সেমিফাইনাল, এই ধরনের উত্তেজনা ম্যাচগুলো আসলে একটু মানে এটা ডিপেন্ড করছে তামিমের উপর, আসলে উনি আসলে কিভাবে এটা নিবে, ঠিক আছে। বাট আমার সাজেশন থাকবে যে আসলে ট্রেনিং করা, ঠিক আছে, এবং ট্রেনিং করার মাধ্যমে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো আছে এন্টারটেইনমেন্ট রিলেটেড গেমস, ওগুলোতে ফোকাস করা। 37 বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের কোন সাঁতারু। নাজমুল হক ও মাহফুজুর রহমান সাগর দেশের হয়ে এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে বাংলাদেশি সাঁতারুদের মধ্যে সর্বপ্রথম ব্রজেন দাস ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এরপর আব্দুল মালেক এবং মোশাররফ খানও গড়েন এই কৃতিত্ব।
3 যুগ পরে আবারও কোনো বাংলাদেশি সাঁতারু এই দুঃসাহসিক অভিযান সম্পন্ন করল। ইংল্যান্ড সময় মধ্যরাত 2:30টায় তারা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার অভিযান শুরু করেন। 12 ঘন্টা সাঁতরে সফলভাবে শেষ করেন বাংলাদেশি এই 2 সাঁতারু। উরুগুয়েকে 5-1 গোলে বিধ্বস্ত করে নারীদের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। আর এতে টানা 5 বার এই প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব অর্জন করার সুযোগ তাদের সামনে। এখন পর্যন্ত 9 আসরের 8 বারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল নারী ফুটবল দল। ইকুয়েডরের রাজধানী কুইটোতে আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল প্রথম 27 মিনিটে আদায় করে নেয় 3 গোল। দ্বিতীয়ার্ধে 65 আর 86 মিনিটে আরও 2 গোল করে টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন আমান্দা গুতিয়েরেস। এছাড়া একটি করে গোল দেন জিও গারবেলিন, মার্তা এবং দুদিনহা। শনিবার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস দিল আপিল বিভাগ। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 7 দিনের রিমান্ডে। অন্তর্বর্তী সরকারের সেফ এক্সিট নিয়ে আশঙ্কা অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। পরবর্তী সরকার সব সংস্কারের বৈধতা দেবে কিনা সংশয়। হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপির আপোষহীন ভূমিকায় দেশ স্বৈরাচার মুক্ত মন্তব্য রিজভির। জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র দলেরই 142 নেতাকর্মী। রাজধানী জুড়ে গোয়েন্দা নজরদারি ও র্যাব পুলিশের টহল জোরদার। গুলশানে চাঁদাবাজির ঘটনায় রিয়াদের বাসা থেকে সোয়া 2 কোটি টাকার চেক উদ্ধার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।